পাথুরিয়াঘাটা স্ট্রিটে দানশীল যদুলাল মল্লিকের বাড়িটি আজও সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। বিখ্যাত ম্যাকিনটশ বার্ন কোম্পানি নকশা করেছিল এই বাড়ির। মল্লিক বাড়ির ইতিহাস বহু প্রাচীন। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে নিমাইচরণ মল্লিক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 60-40 ঋণে টাকা ধার দিয়েছিলেন। অর্থাৎ যুদ্ধে জয়লাভ করলে 60 টাকার বদলে 100 টাকা ফেরত দিতে হবে। মল্লিক পরিবারের পূর্বপুরুষ নিমাইচরণ মল্লিক ছিলেন একজন সুপণ্ডিত, বিখ্যাত ব্যবসায়ী ও ব্যাংকার। জয়পুরের রাজা মান সিংহের হাত ঘুরে বৈদ্যনাথ দে মল্লিকের মাধ্যমে মল্লিক পরিবারে পূজিত হতে শুরু করে এই সিংহবাহিনী দেবী মূর্তি। মল্লিক বাড়ির সিংহবাহিনী দর্শন করে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভাব সমাধিস্থ হয়েছিল। 1883 খ্রিস্টাব্দে 21শে জুলাই যদুলাল মল্লিকের ঠাকুর দালানে শ্রী রামকৃষ্ণ দেবী দর্শন করেছিলেন। লোক কল্যাণমার্গম ত্রৈলোক্যপ্য প্রতিমা মহিমা জানকী প্রাণবন্ধো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও সঙ্গে জড়িয়ে আছে মল্লিক বাড়ির বহু স্মৃতি। শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে এই পরিবারের নাম প্রথমেই আসে। আমাদের যদুলাল মল্লিকের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের সম্পর্ক ছিল এবং যাতায়াত ছিল। তখনকার দিনে যেমন হয়, এলিট ক্লাসের মধ্যে এবং শিক্ষিত এলিট ক্লাসের মধ্যে একটা নিজেদের মধ্যে সবাইকার ছিল। তো এবার একদিন বিদ্যাসাগর কোনো কারণে সকালে এসছেন যদুলাল মল্লিকের সঙ্গে কিছু আলোচনা করার জন্য বা দেখা করার জন্য। তার পাশের ঘরে যদুলালের বড় ছেলে অনাথনাথ মল্লিক তখন পণ্ডিত মশাইয়ের কাছে পড়ছে। এই পণ্ডিতকে তখন তার দিনের বিখ্যাত যজু পণ্ডিত। এবার সে তো বাচ্চা ছেলে, সে পড়াচ্ছে হচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের বোধোদয়। সেই বোধোদয় বইতে কোনো একটা ঈশ্বর মানে ঈশ্বর সম্পর্কে একটা কোনো প্রবন্ধ ছিল। তাতে একটা জায়গায় লেখা ছিল যে ঈশ্বর চৈতন্য স্বরূপ। এবার চৈতন শব্দটা হচ্ছে টিকি, টিকিকে বলে চৈতন। চৈতন চুটকি মিয়া, এসো দাড়ি নাড়ি কালীমুদ্দি মিয়া আছে না। তো এবার সে চৈতন্যর সঙ্গে চৈতন গুলিয়ে ফেলেছে। তখন জিজ্ঞেস করেছি, আচ্ছা গুরু পণ্ডিত মশাই, আচ্ছা ঈশ্বর কি তাহলে টিকির মতো? ও চৈতন্য আর চৈতন্যে গুলিয়ে ফেলেছে। তো তখন উনি হেসে ফেলেছেন। তাই বাচ্চার কথা শুনে এরাও শুনেছে, শুনে এরা হেসেছে। তারপর যদুলাল মল্লিক সবিনয়ে মানে একে বলেছেন যে আপনি তো সমস্ত এত করছেন এই করে, কিন্তু এরকম একটা ভারী বিষয়, মানে একটা এত দার্শনিক বিষয়, ঈশ্বর চৈতন্য স্বরূপ, এরকম একটা এত দার্শনিক বিষয় শিশু পাঠ্য গ্রন্থে এদের পক্ষে তো নেওয়া একটু মুশকিল। তো উনি নাকি রাজি হয়েছিলেন। উনি বলেছিলেন ঠিক আছে, পরের এটাতে এই ধরনের শিশু পাঠ্য বইয়েতে এই ধরনের লেয়ার রাখবে না, চেঞ্জ করে দিয়েছি। বৈদ্যনাথ মল্লিক ব্যবসায়ী মানুষ ছিলেন। ইনি ওই
কি বলে ব্যবসার কাজে একবার ঢাকায় গিয়েছিলেন। সেটা হচ্ছে ওই আকবরের সময় বৈদ্যনাথ মল্লিক স্বপ্নাদেশ পেয়েছিলেন যে তুমি গিয়ে আমাকে তোমার বাড়িতে প্রতিষ্ঠা করো দেবী। সেম স্বপ্নাদেশ এও পেয়েছিলেন, মানে ওই সাধুও পেয়েছিলেন ঠাকুরের কাছে যে তুমি আমাকে ওর হাতে অর্পণ করো। এবার কেন ঠাকুর এটা ব্যবস্থা করলেন কেন? এই মূর্তি নাকি মানসিংহের গৃহে পূজিতা। তখনকার দিনের বিশ্বাস অনুযায়ী আপনার ওই পুরোহিতের মনে হয়েছিল যেহেতু রাজা মানসিংহের মানে জগন্দের সঙ্গে অত ঘনিষ্ঠতা সম্পর্ক আছে, সেহেতু ওনার ওখানে থাকলে, তখনকার দিনের বিশ্বাস এটাই ছিল যে থাকলে মূর্তির পবিত্রতা বিনষ্ট হতে পারে। এই কারণে উনি সেই মূর্তি নিয়ে চলে আসেন চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ের গুহায়। মনে হয় তখন চট্টগ্রামটা মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল। তো তা তো সেটি নিয়ে চলে আসে, কিন্তু এবার সে তো চলে এলেন, সেটা একটা দিক। একটা উল্টো দিকও আছে, ক্যাচ 22 সিচুয়েশন। কিরকম না, ওখানে এসে উনি তো ঠিক আছে, উনি না হয় পবিত্রতা রক্ষা, কিন্তু রাজপ্রাসাদে যেভাবে দেবীর সেবা করতেন সেটা ওখানে ভিক্ষান্নে কি করে হবে? মনের মধ্যে একটা গিলটি ফিলিংও কাজ করত যে আমি তো দেবীর যেভাবে সেবা করছি তো করতে পারছি না। তো সেই ব্যবস্থা যেন দেবী নিজেই করে দিলেন, একজন সম্পন্ন বৈশ্য বংশীয়। বলা হয় যে ওই দেবী নাকি আরো আগেকার মানে রাজা রাজ্যবর্ধনের পারিবারিক দেবী ছিলেন। ঠাকুরের যে ব্যাপারটা ছিল এইদিকে ঠাকুর, কিন্তু ঠাকুর একটু শৌখিন ছিলেন। কখনো মানে যখন যেতেন সবসময় পরিষ্কার পোশাক পরিচ্ছদ, ওনার পোশাক পরিচ্ছদের ব্যাপারে অত্যন্ত পার্টিকুলার ছিলেন। মানে গুছিয়ে কখনো ঠাকুরের অগোছালো এটা দেখা যেত না। যখনই যেতেন কোট পরতেন। তো উনি উনার মতো লোক, উনি এসে যখন এসেছিলেন উনি বলেছিলেন যে ঈশ্বরের ঠাকুরের কাছে এসেছো, ঠাকুরের কাছে এলে কিছু প্রণামী দিতে হয়। উনি তো পয়সা ক্যারি করতেন না, ওই জন্য এক ভক্তকে বললেন প্রণামী দিতে। মানে এই বাড়িতে এসে ঠাকুর নিজে প্রণামী দিয়েছিলেন।